আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কেমন আছে অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো সবাই? তোমরা আশা করছি ভালোই আছো। তো আমি তোমাদেরকে আজকে ভূগোলের একটি অধ্যায় পড়াবো, যেটা তোমরা কখনো তোমাদের জন্য একেবারেই নতুন একটা অধ্যায়। তো পড়া শুরু করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি তোমাদের সঙ্গে। যেটা কথা জরুরি কথা সেটা হচ্ছে যে আমি তোমাদের অংশগ্রহণ দেখতে পাচ্ছি না। তোমরা কেউ কমেন্ট পাঠাচ্ছ না, কেউ উপস্থিতি জানাচ্ছ না, নাম রোল পাঠাচ্ছ না। তোমরা কি আদৌ ক্লাস দেখছো কি দেখছো না আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি অন্ধের মতো ক্লাস নিচ্ছি। তো আমি জানি তোমরা সংখ্যায় অল্প, কিন্তু সেজন্য তো প্রত্যেককে ক্লাসে অংশগ্রহণ করতে হবে। কি তোমরা কি করছো? তোমরা যদি করে থাকো তাহলে রেসপন্স করো। আমি তো তোমাদের কোনো রেসপন্স পাচ্ছি না। তো তোমাদের রেসপন্স না পেলে তো আমি পড়াতে আগ্রহ পাবো না, তাই না? তো পড়াতে আমি চেষ্টা করছি তোমাদের কিছু হলেও যাতে হেল্প হয় সেই ব্যবস্থা করার, ক্লাস নেওয়ার। তো আমি তো তোমাদেরকে বারবারই বলছি, যদি তোমরা বুঝতে না পারো আমার পড়া বা তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও। কি তোমরা শুনতে পাচ্ছ? তোমরা যদি শুনতে পারো বা তোমাদের কোনো সুবিধা, তোমাদের কোনো অসুবিধা আমাকে জানাও। আমি জানালে সেই অনুযায়ী ক্লাস নেওয়ার চেষ্টা করব। তো কারা আছো আমার সঙ্গে? 9 এবং 10 এর কারা কারা আছো? লাবণ্য কি আছো? মিশু, স্বর্ণা, তোমরা আছো? থাকলে, বর্ণালী, তোমরা থাকলে আমাকে জানাও। আর তোমাদের কোথাও সমস্যা থাকলে তোমরা আমাকে জানাও। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো একটু ছোটমোটো, খুব ছোট একটা অধ্যায়। এটা তোমাদের জন্য নতুন একটা অধ্যায়। সেই অধ্যায়টা হচ্ছে অধ্যায় 15, চ্যাপ্টার 15, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। তার মানে হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল মানে হচ্ছে টেকসই উন্নয়ন লক্ষ্য বা অভিষ্টসমূহ। তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ। তোমরা কি জানো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে কিছু কি জানো? তো আমরা বইতে আমাদের দেখো, আমাদের বইয়ের নাম পৃষ্ঠা নাম্বার হচ্ছে 225 পৃষ্ঠা। তোমরা 225 পৃষ্ঠা 15 অধ্যায় খোলো। এটা নতুন, যারা এবছর 10-এ, এটা গত বছর অ্যাড হয়েছে আমাদের সিলেবাসের সঙ্গে। তো তোমাদেরকে এটা মনে হয় পড়ানো হয়নি, আর 9-এ যারা তাদের তো নতুনই। তো আমরা কি চলে যাবো আমাদের পাঠে? আজকের পাঠে চলে যাবো। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলবো সংক্ষেপে। আমাদের এই অধ্যায়টা একদম ছোট একটা অধ্যায়, খুব বেশি ডিটেইলস কিছু নেই। তো সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কি প্রথমে আমাদেরকে জানা দরকার। তো আমরা জেনেছি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ। তো কি হয়েছে, আমাদের জাতিসংঘ সম্পর্কে আমরা জানি না? জাতিসংঘ নামের একটি সংগঠন রয়েছে আমাদের বিশ্বে। তো জাতিসংঘ গঠনের পর থেকেই তার উদ্দেশ্যগুলো সফলভাবে অর্জন করে আসছে। এবং জাতিসংঘের মূল লক্ষ্য হচ্ছে ক্ষুধা ও দারিদ্র্য দূর করে সক্ষমতা, সমতা এবং সমতার ভিত্তিতে মানবাধিকার প্রতিষ্ঠা করা, বিশ্ব থেকে ক্ষুধা এবং দারিদ্র্য দূর করা। তো সেই লক্ষ্য অর্জনে জাতিসংঘ শুরু থেকে কাজ করে যাচ্ছে। এবং সেই ধারাবাহিকতায় জাতিসংঘের একটি অভিষ্ট ছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল। তো মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের সাফল্যে উৎসাহিত হয়ে জাতিসংঘ আরো একটি গোলস যেটা হাতে নিয়েছে, এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, টেকসই উন্নয়ন অভিষ্ট। এই টেকসই উন্নয়ন অভিষ্ট সদস্য কারা বাস্তবায়ন করবে? এই লক্ষ্যগুলো বাস্তবায়ন করবে বিশ্বের প্রত্যেকটি দেশ জীবনমান উন্নয়নের জন্য, বিশ্বের সৌহার্দ্য সম্প্রীতি স্থাপন করার জন্য, ক্ষুধা দারিদ্র মুক্ত একটি সুস্থ সুন্দর বিশ্ব গড়ে তোলার জন্য বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্র এই এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। বিশ্বের একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশও এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছে। তো এসডিজি অর্জনের
অর্জন কিভাবে করব, এর অংশীজন কারা, এই এসডিজি অর্জনের কিছু চ্যালেঞ্জ রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো আমরা কিভাবে মোকাবেলা করব এবং এর ফল কি হবে, এর কি সুফল আমরা ভোগ করব, এই বিষয়গুলো সম্পর্কে আজকে আমরা জানবো। তো আমাদের জানার প্রথমেই আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে যে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর গোলস গুলো কি কি। তো 1 নম্বর গোলস হচ্ছে দারিদ্র বিলোপ, 2 নম্বর হচ্ছে ক্ষুধা মুক্তি, 3 নম্বর হচ্ছে সুস্বাস্থ্য ও কল্যাণ, 4 নম্বর হচ্ছে গুণগত শিক্ষা, 5 হচ্ছে জেন্ডার সমতা, 6 হচ্ছে নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশন, 7 হচ্ছে সাশ্রয়ী দূষণমুক্ত জ্বালানি, 8 হচ্ছে শ্রবণ কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 9 হচ্ছে শিল্প উদ্ভাবন ও অবকাঠামো, 10 হচ্ছে অসমতা হ্রাস, 11 হচ্ছে টেকসই নগর ও জনপদ, 12 হচ্ছে পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন, 13 হচ্ছে জলবায়ু কার্যক্রম, 14 হচ্ছে জলজ জীবন, 15 হচ্ছে স্থলজ জীবন, 16 হচ্ছে শান্তি, ন্যায়, বিচার ও কার্যকর কার্যকর প্রতিষ্ঠান, এবং 17 হচ্ছে অভিষ্ট অর্জনের অংশীদারিত্ব। তাহলে এই গোলগুলো সামনে রেখে, এই লক্ষ্যগুলো সামনে রেখে পৃথিবীর প্রতিটি দেশ কাজ করে যাচ্ছে। এবং এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আমরা কত সালে নাগাদ অর্জন করব, এটার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 2030 সালে। 2030 সাল নাগাদ আমরা এই টেকসই উন্নয়ন অভিষ্টগুলো অর্জন করব। তো এই অর্জনের লক্ষ্যে সবাই কাজ করে যাচ্ছে, যে যার সাধ্যমতো সক্ষমতা অনুযায়ী কাজ করে যাচ্ছে। উন্নয়ন অভিষ্ট সম্পর্কে জানতে হলে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, যেটা আগেই বলেছি, টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের অংশীদারিত্বের গুরুত্ব। এসডিজি অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব। এখন অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে জানতে হলে, অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে যদি আমি জানতে চাই, প্রথমে আমাদেরকে জানতে হবে অংশীদারিত্ব কি বা অংশীদার কারা। তাহলে অংশীদার হচ্ছে তারাই যারা উন্নয়নের সুফলভোগী, তারাই হচ্ছে অংশীজন। এবং তাদের অংশগ্রহণ করাটাই হচ্ছে অংশীদারিত্ব। তো অংশীজনদের কি হয়, অংশীজনদের যদি সুফল তারা ভোগ করে উন্নয়নে, তাহলে তাদের কিছু দায়িত্ব ও কর্তব্য থেকে যায়। যিনি দায়িত্ব ও কর্তব্য পালন করবেন তিনি সুফল ভোগের কি অধিকারী, তিনি সুফল ভোগ দাবি করতে পারেন। তো এই অংশীদারিত্বের জন্য বা এসডিজি অর্জন করার জন্য কারা কাজ করবে? শুধু কি সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান? শুধু কি সরকারি এবং উন্নয়ন কর্মী? না, শুধু সরকারি এবং উন্নয়ন কর্মী তাদের একার পক্ষে কোনো উন্নয়ন কর্মকাণ্ড সফলভাবে সম্পাদন করা সম্ভব নয়। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি বলতে চাই যে কোনো সরকারি প্রতিষ্ঠান বা উন্নয়ন সংস্থা যদি কাউকে বীজ, সার, কীটনাশক ইত্যাদি প্রদান করে কৃষিকাজ করার জন্য, ফসল উৎপাদন করার জন্য, এবং যাকে প্রদান করে সে যদি অসচেতন ভাবে অপ্রয়োজনীয় সার, কীটনাশক প্রয়োজন তুলনায় বেশি বা কম
সার কীটনাশক প্রয়োগ করে, তাহলে কি হবে? সেই উৎপাদনটা কি সঠিক হবে? সেই উৎপাদনটা সঠিক হবে না, পরিবেশ বান্ধব হবে না। সেই অধিক মাত্রায় কীটনাশক এবং সার প্রয়োগের ফলে পরিবেশের অবক্ষয় দেখা দেবে। তো কি করতে হবে? যিনি বা যাকে আমরা এই সার বা কীটনাশক প্রদান করবো ফসল উৎপাদন করার জন্য, তাকে কি করতে হবে? তাকে সচেতন হতে হবে এবং তাকে শুধু ব্যক্তিগত লাভের উদ্দেশ্য নয়, তাকে সামষ্টিক লাভের উদ্দেশ্যে, যাতে তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যেকের উপকার হয় এবং পরিবেশের ক্ষতি না হয়, সেই দিকে লক্ষ্য রেখে তাকে কাজ করতে হবে। তো কাজ করতে গেলে তাকে কি করতে হবে? তাকে সচেতন হতে হবে, তার মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। তো এই সচেতনতা তৈরি করতে হবে, সাথে সাথে যেটা করতে হবে যে সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানকে এই উন্নয়ন কর্মকাণ্ডে সংযুক্ত করতে হবে। সেই সঙ্গে সমাজের উচ্চতর লোকদের সঙ্গে সমাজের সর্বস্তরের প্রত্যেকটি স্তরের লোকজনকে ব্যক্তিগতভাবে তৃণমূল পর্যায়ে সকলকে, ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে প্রত্যেককে তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করতে হবে এবং তাদের স্ব জায়গা থেকে কাজ করে যেতে হবে দেশের উন্নয়নের জন্য। এবং একদম তৃণমূল পর্যায়ে ব্যক্তিগতভাবে বিচ্ছিন্নভাবে যে উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালিত হয়, সেই উন্নয়ন কর্মকাণ্ডগুলোর মধ্যেও সমন্বয় সাধন করতে হবে। এবং এই অংশীদারিত্ব নিশ্চিত করতে হলে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সবাইকে সম্পৃক্ত করতে হবে। আর যার যেই লক্ষ্যটা সক্ষমতা অনুযায়ী তাকে সেই লক্ষ্য অনুযায়ী কাজ করতে হবে। শুধু কোনো দেশ বা কোনো প্রতিষ্ঠান বা কোনো রাষ্ট্র যদি একা একা কাজ করে, কোনো দেশ যদি একাই তার দেশের উন্নয়নের জন্য কাজ করে, তাহলে সেই উন্নয়ন কখনো টেকসই হবে না। একজনকে পিছিয়ে রেখে আমি যদি এগিয়ে যাই, তাহলে সেই উন্নয়ন কখনোই টেকসই হবে না। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জন করতে হলে আমাদেরকে জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সকলকে একযোগে কাজ করতে হবে। যার যে সক্ষমতা আছে সে সেই জায়গা থেকে তার লক্ষ্যগুলো অর্জনের জন্য কাজ করবে, তাহলে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জন করা সম্ভব হবে। এখন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল অর্জনে তো আমরা অংশীদারিত্বের গুরুত্ব সম্পর্কে জানলাম। কাউকে পিছিয়ে রেখে অন্যরা এগিয়ে গেলে সেই উন্নয়ন জাতীয় ও বৈশ্বিকভাবে টেকসই হবে না। এরপর হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। আমরা যদি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস অর্জন করি, তাহলে আমাদের কি লাভ হবে বা কি ক্ষতি হবে? আমাদের কি কোনো ক্ষতি হবে? না, এটা তো কোনো ক্ষতিকর কোনো অভিষ্ট এখানে নেই, গোলস নেই। এটা আমাদের লাভ হবে, সর্বক্ষেত্রে আমাদের জন্য লাভজনক। তাহলে কি হচ্ছে সম্ভাব্য ফলাফল? এসডিজি অর্জনের সম্ভাব্য এসডিজি অর্জনের সম্ভাব্য বর্তমানে পৃথিবী নামে গ্রহটির অস্তিত্ব বজায় রাখার স্বার্থে প্রত্যেকেই এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। ক্রমাগত জলবায়ু পরিবর্তন মানুষের জীবনের উপর, জলজ প্রাণীর উপর, স্থলজ প্রাণীর উপর, কৃষি উৎপাদন, মানুষ সমাজ, প্রাণীকুল ক্রমাগত প্রভৃতি প্রাণীগুলোর জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে এবং এদের ক্রমাগত মারাত্মক হুমকির মধ্যে ফেলে দিচ্ছে জলবায়ু পরিবর্তন। আর এজন্যই এই মারাত্মক হুমকির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীর প্রতিটি দেশ এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছে। এমডিজি অর্জনে বাংলাদেশ ছিল একটি রোল মডেল। বাংলাদেশ সাফল্যের সাথে এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করতে পেরেছিল। সেই ধারাবাহিকতায় এখন বাংলাদেশ এসডিজি অর্জনে কাজ করে যাচ্ছে।
বাংলাদেশ অর্থনৈতিক বিবেচনা এবং সামাজিক সূচকের নিরিখে কাজ করে যাচ্ছে। মানুষের আয় বেড়েছে, ক্রয় ক্ষমতা বেড়েছে, আয় এবং ভোগের মধ্যে যে অসামঞ্জস্য ছিল সেটা হ্রাস পেয়েছে, নারী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মানুষ খাদ্যবস্ত্র, বাসস্থান ইত্যাদি এখন ইত্যাদি চাহিদা মানুষের অনেকটাই পূরণ করতে পেরেছে বাংলাদেশের মানুষ। তো যদি এসডিজি অর্জন করা যায় তো বাংলাদেশে কি লাভ হবে? বাংলাদেশের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে, দারিদ্র্যের হার কমে যাবে, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাবে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি সুসংগঠিত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। তারপর উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে যে কোনো দেশে খুব সহজে যাতায়াত করতে পারবে, একটি কর্মসংস্থান বৃদ্ধি পাবে, বেকারত্বের হার হ্রাস পাবে, শিক্ষা, প্রযুক্তি, সংস্কৃতি প্রভৃতি ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে। এরপর বিশ্ব নাগরিকে পরিণত হবে, ফলে বাংলাদেশ খুব সহজেই বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে, শিক্ষা প্রযুক্তি ক্ষেত্রে তারা অবদান রাখতে সক্ষম হবে। সর্বোপরি তাদের জীবনমান উন্নত হবে, বাংলাদেশের জীবনমান উন্নত হবে, বাংলাদেশিদের জীবনমান উন্নত হবে, তারা বিশ্বের সাথে, উন্নয়নশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারবে। তো যে ফলাফলগুলো অর্জিত হবে সেই ফলাফলগুলো নিম্নরূপ, যেমন 1 নম্বর, দারিদ্র্য সীমা শূন্যর কাছাকাছি, দারিদ্র্য সীমা শূন্যের কাছাকাছি চলে আসবে। মৌলিক চাহিদা বস্ত্র, বাসস্থান, চিকিৎসা চাহিদা পূরণ হবে। আচ্ছা, তাহলে কি হচ্ছে? 1 নম্বর হচ্ছে দারিদ্র্য সীমা শূন্যের কাছাকাছি চলে আসবে। মৌলিক চাহিদা অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা চাহিদা পূরণ হবে। তারপরে কি হবে? নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা বিধান ও নারী এবং মেয়েদের ক্ষমতায়নের ফলে সমাজের সকল স্তরে নারী নির্যাতন হ্রাস পাবে। নারী নির্যাতন হ্রাস পাবে। হ্রাস পাবে। 4 নম্বর হচ্ছে গ্রাম ও শহরে বিশুদ্ধ পানি ও সুষ্ঠু পয় নিষ্কাশন ব্যবস্থা
করা গেলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। তাহলে কি হচ্ছে, নারী নির্যাতন বন্ধ হ্রাস পাবে, গ্রাম শহরে বিশুদ্ধ পানি সুষ্ঠু পয় নিষ্কাশনের ব্যবস্থা করে দিলে ভালোভাবে বেঁচে থাকার পরিবেশ তৈরি হবে। 5 বন্যা, খরা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ প্রশমন হবে। নদী ভাঙন সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ টেকসই নবায়নযোগ্য জ্বালানি বৃদ্ধির মাধ্যমে কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। কৃষি ও শিল্প উৎপাদন বৃদ্ধি পাবে। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে নৈরাজ্য কমে আসবে এবং নৈরাজ্য কমে আসবে এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে। তারপর হচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান সমূহ শক্তিশালী হলে রাজনৈতিক অস্থিরতা হ্রাস পাবে। অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সমস্যা নিরসন হবে। রাজনৈতিক সমস্যা নিরসন হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের এসডিজি যদি অর্জিত হয় আমরা এই সুফলগুলো লাভ করব। তো এই এসডিজি অর্জনের জন্য আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। এটা খুব একটা সহজ, এসডিজি অর্জন করা খুব একটা সহজ কাজ নয়। হাজারটা চ্যালেঞ্জ রয়েছে এই অভিষ্ট অর্জনের পথে। তো চ্যালেঞ্জগুলো কি কি, চ্যালেঞ্জগুলো সম্পর্কে এখন আমরা জানব। আমরা আগে জেনেছি যে এসডিজিটা কত সাল নাগাদ অর্জন করতে হবে। এসডিজিটা আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে রয়েছে 2030 সাল। 2030 সালের মধ্যে আমাদেরকে এসডিজি অর্জন করতে হবে। তো
তো বাংলাদেশ কি করছে, বাংলাদেশ কাজ করছে 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এবং মধ্যম আয়ের দেশে হিসেবে পরিচিত হওয়ার জন্য কাজ করে যাচ্ছে। 2030 সাল নাগাদ এসডিজি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে এবং 2041 সাল নাগাদ 2041 সাল নাগাদ উন্নত দেশে পরিণত হওয়ার জন্য বাংলাদেশ একযোগে কাজ করে যাচ্ছে। তো একটি দেশকে উন্নয়নের শিখরে পৌঁছতে হলে সামগ্রিক উন্নয়নের কথা ভাবতে হবে। আর এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল হচ্ছে একটি কাঠামোবদ্ধ উন্নয়নের কাঠামোবদ্ধ পরিকল্পনা, মানে কাঠামোবদ্ধ উন্নয়ন পরিকল্পনা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস সমূহ। তো এই গোলসমূহ অর্জনের ক্ষেত্রে প্রথম সমস্যা, যে চ্যালেঞ্জগুলো আমাদের রয়েছে তার মধ্যে রয়েছে দারিদ্রতা, আয় বৈষম্য, ভোগ বৈষম্য। তো আমরা একদিকে যখন দারিদ্র নিরসনের কথা বলছি, অন্যদিকে তখন বিশ্বে একদিকে দারিদ্র্যের হার বেড়ে যাচ্ছে এবং একদিকে লোকজন অনেক বেশি সম্পদের মালিক হচ্ছে। এই যে আয় বৈষম্য, এই আয় বৈষম্যটা হচ্ছে বিভেদ সৃষ্টিকারী এবং দারিদ্রতা সৃষ্টির জন্য প্রধান কারণ, এবং এই দারিদ্রতাই হচ্ছে এই গোল অর্জনের 1 নম্বর চ্যালেঞ্জ। বিশ্বে বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে, বিভিন্ন দেশ উন্নত হচ্ছে এবং তারা উন্নয়নের শিখরে পৌঁছে যাচ্ছে। অন্যদিকে এই উন্নয়ন কিন্তু সমতা ভিত্তিক উন্নয়ন নয়। একদিকে এক দেশ উন্নত হচ্ছে, অন্যদিকে কিছু দেশ দরিদ্র থেকে আরো চরম দারিদ্র দিকে এগিয়ে যাচ্ছে। তো এই বিশ্বে যে বিভিন্ন রকম উন্নয়ন পরিকল্পনা হচ্ছে, এগুলো হচ্ছে বিভেদ সৃষ্টিকারী এবং বিভেদ বর্ধনকারী। যাদের আয় বেশি তারাই বেশি বেশি আয় করতে পারছে এবং ফলে আয় এবং ভোগ বৈষম্য দেখা দিচ্ছে। যেমন বাংলাদেশে এক শ্রেণীর লোক যাদের অনেক টাকা আছে বা যাদের আয় বেশি, তারা কি করছে, তারা আরো বেশি আয় করছে। কিভাবে আয় করছে? তারা নদী দখল করছে, বন দখল করছে, ভূমি দখল করছে, বিভিন্ন প্রতিষ্ঠান দখল করে তারা অনেক বেশি সম্পদের মালিক হচ্ছে। আর কিছু 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 সংখ্যক লোক একদমই কোনো সম্পদ অর্জন করতে পারছে না, ফলে পরিবেশ নষ্ট হচ্ছে। মানুষের জন্য যে একটা সুন্দর সুষম সমাজ ব্যবস্থা দরকার, সেই জিনিসটা হচ্ছে না। তারপর জলবায়ু পরিবর্তনটাও এই গোল অর্জনের একটি চ্যালেঞ্জ। তারপর আরো কিছু চ্যালেঞ্জ রয়েছে, যেমন জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে একদিকে, আরেকদিকে এই ক্ষতিকর প্রভাবের জন্য অনেক মানুষ সাফার করছে। এরপর হচ্ছে আমাদের সামাজিক উন্নয়নের জন্য আমরা বিভিন্ন কর্মকাণ্ড গ্রহণ করে থাকি, কিন্তু মাঝে মাঝে নানা রকম প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সেই উন্নয়নের গতি ব্যাহত হয়ে যায়। এই প্রাকৃতিক দুর্যোগগুলো বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস প্রভৃতি হচ্ছে এই গোল অর্জনের পথে একটি বাধা। তারপর প্রয়োজনীয় অবকাঠামোগত দুর্বলতা, গ্যাস, তেল, বিদ্যুৎ ঘাটতি ও কৃষি পণ্য সুষ্ঠু বাজারজাতকরণের অব্যবস্থা প্রভৃতির কারণে এসডিজি অর্জন বেশ কঠিন হবে বলে ধারণা করা হয়। পাবলিক ও প্রাইভেট প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়হীনতা এবং অংশীদারিত্ব না থাকলে টেকসই উন্নয়ন চ্যালেঞ্জের মুখোমুখি হবে। শুধু সম্পদ বৈষম্য নয়, আয়, ভোগ, জেন্ডার এবং অঞ্চল বৈষম্য কখনো কখনো টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। অপরিকল্পিত শিল্পায়ন ও নগরায়নের ফলে সৃষ্ট সমস্যা টেকসই উন্নয়নের পথে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। সামাজিক বিপর্যয়ের পাশাপাশি প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করার প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের করণীয়, এই এসডিজি অর্জনের জন্য যে চ্যালেঞ্জগুলো রয়েছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আমরা কি করব? সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমাদেরকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হবে। কোনো একটি পরিকল্পনা যদি সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ এই 3টি মৌলিক বিষয়কে বিবেচনা করে গ্রহণ করা হয়, তাহলে সেই প্রকল্পনাটি গ্রহণ এবং বাস্তবায়ন করা সহজ হবে, সঠিক হবে এবং উন্নয়ন টেকসই হবে। উদাহরণ হিসেবে বলা যায়, উন্নয়নের পথে একটি বড় বাধা হচ্ছে পরিবেশ দূষণ।
আমরা দেখতে পাই যে বৃষ্টি হলে আমাদের বিভিন্ন রাস্তাঘাট একদম ডুবে যায়, হাঁটু পানি কোমর পানি হয়ে যায়, আমরা স্কুলে যেতে পারি না, কলেজে যেতে পারি না, দোকানপাট খোলা খোলা রাখা সম্ভবপর হয় না, তারপর নানা রকম রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। তো এই যে পানিটা জমে যাচ্ছে, কেন যাচ্ছে? এটা যাচ্ছে হচ্ছে আমাদের অসচেতনতার কারণে। আমরা অসচেতন, তাই হচ্ছে আমরা যে যত্রতত্র ময়লা আবর্জনা, চিপসের প্যাকেট, তারপর পলিথিন ব্যাগ ইত্যাদি ফেলি, ফলে রাস্তার পাশের ড্রেনগুলোর মুখ বন্ধ হয়ে যায় এবং পানি নিষ্কাশিত না হওয়ার কারণে পানি জমে আমাদের এই সমস্যার সৃষ্টি করে। তো আমাদেরকে কি করতে হবে? সর্বোপরি আমাদেরকে পরিবেশ বান্ধব যে কোনো পরিকল্পনা গ্রহণ করতে হবে। তারপর সমাজ, অর্থনৈতিক বিবেচনা এবং পরিবেশ সংরক্ষণ, এই তিনটি বিষয় মাথায় রেখে আমাদের পরিকল্পনা যে কোনো গোল অর্জনের জন্য যে কোনো পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি, সেই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে হবে। আমাদের সবাইকে সচেতন হতে হবে। এরপর সকল ক্ষেত্রে বৈষম্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা এসডিজি বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এক্ষেত্রে আয়, ভোগ, জেন্ডার ও অঞ্চল ও সম্পদ বৈষম্য যত সম্ভব কমিয়ে এনে সকল ক্ষেত্রে দারিদ্রতার অবসান ঘটাতে হবে। এই লক্ষ্যে যথাযথ কৌশল ও প্রাত্যক্ষিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পরিমণ্ডল থেকে সম্পদ আহরণের দ্রুত ব্যবস্থা করতে হবে। আমরা যে কোনো পরিকল্পনা গ্রহণ করি না কেন, তার মনিটরিং করতে হবে, মেনটরিং করতে হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে আমাদেরকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। আমাদেরকে সম্পদ পাচার, দেশের সম্পদ যেন বিদেশে পাচার না হয়ে যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে এবং সমাজে দরিদ্র, হতদরিদ্র এবং দুর্গম অঞ্চলের লোকজনকে মাথায় রেখে আমাদেরকে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে। তো আমাদেরকে এমনভাবে উন্নয়ন পরিকল্পনা করতে হবে যাতে করে সমাজে প্রতিটি স্তরের লোক, উচ্চ তলা থেকে একদম নিম্ন পর্যায়ে প্রতিটি স্তরের লোক উন্নয়নের সুফল ভোগ করে। সবার সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ধনী দরিদ্র সবার মানব মর্যাদা, সবাইকে একই মানব মর্যাদা প্রদান করতে হবে। সবাইকে সবার সক্ষমতা বৃদ্ধি করতে হবে। তারপর সামগ্রিক উন্নয়নের জন্য আমাদেরকে নানা রকম বাস্তবসম্মত পরিকল্পনা এবং পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যেটা গ্রহণযোগ্য হবে সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করতে হবে। এবং যে কোনো পরিকল্পনা গ্রহণ করার আগে তার সফলতা সম্পর্কে যেমন আমরা জানবো, তার বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের আগে থেকে জেনে সেই ক্ষতিটা যেন অনেক ক্ষতির মাত্রাটা যেন অনেক কম হয় সেদিকে লক্ষ্য রেখে আমাদের পরিকল্পনা প্রণয়ন করতে হবে। যেমন এখন আমাদের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে আমাদের দেশ বেশ এগিয়ে যাচ্ছে, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে। এই অগ্রযাত্রার সাথে সাথে আমরা কিছু নেতিবাচক জিনিসও দেখতে পাই। যেমন আমাদের কিশোর কিশোরীরা আমাদের তথ্য প্রযুক্তির এই সুবিধাকে কাজে না লাগিয়ে তারা বিপদগামী হচ্ছে না। হবে যাতে আমাদের কোনো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করার ফলে কোনো রকম ক্ষতিকর প্রভাব আমাদের উপর না পড়ে। এটা যদি আগে থেকেই আমরা চিন্তা করে রাখি তাহলে আমরা ক্ষতির মাত্রাটা অনেক অনেক কমিয়ে আনতে পারবো। তো আর যেটা হচ্ছে আর একটা দিক হচ্ছে যে কোনো সমাজে বিভিন্ন রকম সমস্যা সবসময় থাকে এবং পরবর্তীতে বিভিন্ন প্রজেক্ট গ্রহণ করলে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করার ক্ষেত্রে আরো কিছু সমস্যা যুক্ত হতে পারে যা সামাজিক এবং অর্থনৈতিক বিবর্তনকে বাধাগ্রস্ত করতে পারে। তো আমাদের এখানে তো থেমে গেলে চলবে না, আমাদেরকে বিভিন্ন সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশের দিকে লক্ষ্য রেখে যে কোনো উন্নয়ন পরিকল্পনা গতিশীল করতে হবে এবং সেই উন্নয়ন পরিকল্পনাটা যাতে লক্ষ্য অর্জন করতে পারে সেই বিষয়ে আমাদের কাজ করতে হবে এবং এই কাজ করার জন্য আমাদের মানব সম্পদের উন্নয়ন করতে হবে, মানুষের সক্ষমতা সম্পর্কে বাড়াতে হবে এবং তাদের সক্ষমতা সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে। সচেতন করলে প্রতিটি মানুষ যদি তার দায়িত্ব সম্পর্কে সচেতন হয় তাহলে সে তার উন্নয়ন সে সক্রিয়ভাবে এই গোল অর্জনে অংশগ্রহণ করতে পারবে। তাহলে যেটা হচ্ছে বাস্তবতার আলোকে অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ, গৃহীত কর্মসূচি কার্যকর বাস্তবায়ন, অপচয় রোধ, দুর্নীতি দমন এবং দেশের নাগরিকদের আর্থসামাজিক উন্নয়ন প্রক্রিয়া আরো কার্যকরভাবে অন্তর্ভুক্তকরণ করতে হবে। পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে দুর্নীতি, স্বজনপ্রীতি এই জিনিসগুলো দূর করতে হবে।
জিনিসগুলো লক্ষ্য রেখে যদি আমরা কাজ করে যাই তাহলে ইনশাল্লাহ অবশ্যই 2030 সাল নাগাদ আমরা টেকসই উন্নয়ন অভিষ্ট অর্জন করতে সক্ষম হব বলে আশা রাখছি। তো তাহলে আমি যদি বলি, এখন তোমাদের জিজ্ঞেস করি যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কে, এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কারা গ্রহণ করেছে, কে গ্রহণ করেছে, কেন গ্রহণ করেছে? সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বেশিক্ষণ নাই। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়ে সকলের সম্ভাবনা, মর্যাদা ও সমতা নিশ্চিত করতে জাতিসংঘ প্রতিশ্রুতিবদ্ধ। তাই অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশের উন্নয়নের সমন্বয়ে টেকসই অভিষ্ট অর্জনে জাতিসংঘ কাজ করে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই গোল অর্জনে কে কাজ করে যাচ্ছে? জাতিসংঘ। জাতিসংঘের সঙ্গে কারা এই গোল কে হাতে নিয়েছে বা কে উদ্যোগ নিয়েছে গোলটা অর্জন করার? এই গোলটা অর্জন করার উদ্যোগটা হাতে নিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সঙ্গে পৃথিবীর প্রতিটি দেশ কাজ করে যাচ্ছে এই লক্ষ্য অর্জনে। আর এই লক্ষ্য অর্জনের মূল উদ্দেশ্য হচ্ছে একটি ক্ষুধা, দারিদ্র, শোষণ, নিপীড়ন মুক্ত, দুর্নীতি, স্বজনপ্রীতি মুক্ত একটি বিশ্ব গড়ে তোলা। তো আশা করছি তোমাদেরকে আমি কিছুটা হলেও টেকসই উন্নয়ন গোলটা বোঝাতে পেরেছি। আমি আরো কিছু বলতে চেয়েছিলাম কিন্তু সময় সংক্ষিপ্ততার কারণে আজকে এখানেই শেষ করছি। তো আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের 232 নম্বর পৃষ্ঠা, একদম শেষ পৃষ্ঠা, 232 নম্বর পৃষ্ঠা এক নং সৃজনশীল প্রশ্ন। সময়টা লেখার জন্য প্রশ্ন